সোমবার ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। তার আগে প্রায় 48 ঘন্টা আগে থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় একেবারেই রোমাঞ্চকর সাসপেন্স তৈরি হচ্ছে এই নির্বাচনে কারা জিততে পারবে, কারা ভয় পেয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, রীতিমতো একের পর এক ডিনার ক্যান্সেল হচ্ছে এনডিএর প্রধানমন্ত্রীর। তাদের যে সংখ্যক সাংসদ রয়েছেন লোকসভা এবং রাজ্যসভায়, তাদেরকে নিয়ে আসতে পারছেন না, জড়ো করতে পারছেন না। রীতিমতো চাপে ভয়ে বিজেপি তথা এনডিএ। এ নিয়েই আমরা আলোচনা করব। নমস্কার, আমি নিমাই পান্ডা আর আপনারা দেখছেন কলকাতা টিভি। উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে জেপি নাড্ডা এনডিএর যারা শরিক দলগুলি এবং বিজেপির যারা সাংসদ রয়েছেন তাদেরকে তার বাসভবনে মিটিংয়ে ডেকেছিলেন। কিন্তু সেই মিটিং এবং তারপর যে ডিনার ছিল সেটা ক্যান্সেল করে দিতে হয়েছে। এখানে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি এই ডিনার হলে মিডিয়া সেখানে পৌঁছতো এবং তারা বুঝতে পারত যে ঠিক কতজন সাংসদ হাজির হয়েছেন। মানে বিজেপি বা এনডিএ তাদের প্রয়োজন যত সংখ্যক সাংসদের ভোট তাদেরকে এনে জড়ো করতে পারছেন কিনা। সেই মিটিং বা সেই ডিনার ক্যান্সেল হওয়ার পর আজকে অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী একটি মিটিং ডেকেছিলেন এবং প্রধানমন্ত্রী একটি ডিনারও দেবেন বলেছিলেন, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। এবং বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী এই ডিনার ক্যান্সেল করেছেন বা মিটিং ক্যান্সেল করেছেন তার কারণ হচ্ছে দেশে বন্যা পরিস্থিতি। ভাবা যায় যে প্রধানমন্ত্রী পেহেলগামের ঘটনার পরও যিনি বিহারে এসে ভোটের প্রচার করতে পারেন, তিনি এই যে উপরাষ্ট্রপতি ভোটের আগে প্রয়োজনীয় সাংসদদের তিনি জড়ো করতে যে পারেননি, সেটা লুকোতেই কি তিনি এই ডিনার বা মিটিং ক্যান্সেল করলেন। এবং এখানে আরও অবাক করার মতো বিষয় যে তিনি পৌঁছে গেলেন দেখা করতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। ফলে এই যে প্রতি মুহূর্তে পালাবদল হচ্ছে, প্রতি মুহূর্তে একের পর এক ঘটনা ঘটছে, রীতিমতো খেলা জমে গেছে। আর সেই খেলা এখানে ইন্ডিয়া আর এনডিএর। কারণ ইন্ডিয়ার যিনি প্রার্থী বি সুদর্শন রেড্ডি, তিনি একেবারে বলছেন যে ক্রস ভোটিংয়ে তিনি জিতবেন এবং এনডিএর শরিক দল অনেকেই তাকে ভোট দেবে। অন্যদিকে যিনি সিপি রাধাকৃষ্ণন, যিনি এনডিএর হয়ে দাঁড়িয়েছেন, তিনি একেবারে চুপ। তার কোনো কথা শুনতে পাওয়া যাচ্ছে না, তার পাত্তাও পাওয়া যাচ্ছে না। কেন? তিনি কোথায় গেলেন? ভোটের একদিন আগেও তার ঠিক খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? এবং সব থেকে বড় কথা যে এখানে প্রধানমন্ত্রীর বিষয় আরও গুরুত্বপূর্ণ। কারণ প্রধানমন্ত্রী যিনি বিদেশে বিশেষ করে আমেরিকায় যেতে খুব উৎসাহী হন, ট্রাম্পের সঙ্গে ছবি তুলতে উৎসাহী হন, তিনি কিন্তু তার 26 সেপ্টেম্বর আমেরিকা সফর বাতিল করেছেন। মজার বিষয় এখানে যে 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর 75 বছর বয়স পূর্তি হয়, 75 বছর বয়স হবে তার। এবং তার আগে 13ই সেপ্টেম্বর কিন্তু তিনি মণিপুরে যাচ্ছেন। যখন মণিপুর জ্বলছিল তখন তিনি কিন্তু যাননি। মণিপুর নিয়ে যখন সংসদ অচল হয়ে গেছিল প্রায়, তখন তিনি মণিপুর যাননি। এখন তিনি মণিপুরে যাচ্ছেন 13ই সেপ্টেম্বর। আর যেটা বিগ ব্রেকিং এই মুহূর্তে যে 10 তারিখ অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচনের পরের দিন তিনি কাশী যাবেন। তাহলে কি তিনি 75 বছর বয়সের আগে বা 75 বছর বয়স হলে তিনি মার্গ দর্শনে চলে যাবেন? তাই কি বিদায়ের আগে রীতিমতো তার যে ধরনের আয়োজন হওয়া উচিত সেটাই শুরু করছেন? কারণ রাষ্ট্রপতির কাছে তার দেখা করা, সেটাই কিন্তু সাংবাদিক মহলে এই ধরনের প্রশ্নকে উস্কে দিচ্ছে। আর সব থেকে বড় বিষয় যে নীতিন গাডকারি তিনি জেপি নাড্ডার বৈঠকে আসেননি। শুধু আসেননি নয়, তার যে না আসা সেটা কিন্তু চাপে ফেলে দিয়েছে বিজেপিকে তথা এনডিএকে, মোদি শাহকে। আর বসুন্ধরা রাজে তিনি 20 মিনিট ভগবতের সঙ্গে আলোচনা করার পর রাজস্থান থেকে 19 জনের মধ্যে 19 জন সাংসদকেই দিল্লিতে নিয়ে চলে এসছে। তাহলে কোন দিকে যাচ্ছে বিষয়? আর ইতিমধ্যে আর একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে সচিবালয়, উপরাষ্ট্রপতির যে সচিবালয়, সেই সচিবালয় তারা যে পোস্ট করেছিল যে
যে মাফ করবেন, যে জগদীপ ধনখড় তিনি ইস্তফা দিচ্ছেন এবং সেই ইস্তফাপত্র পোস্ট করা হয়। জগদীপ ধনখড় পোস্ট করেন এবং সেখানে তিনি স্বাস্থ্যের কারণ হিসেবে দেখান। কিন্তু আরটিআইতে দেখা যায় যে তিনি 21শে জুলাই তিনি কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। আরটিআই রাষ্ট্রপতির সচিবালয় থেকে এই উত্তর দেওয়া হয়। 20শে অগাস্ট এই উত্তর আসে। আবার 4ঠা সেপ্টেম্বর দেখা যাচ্ছে আরটিআই আবার উত্তর আসে যে না, তিনি দেখা করেছেন এবং তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তারপর তার পদত্যাগপত্র দিয়েছেন, ইস্তফাপত্র দিয়েছেন। তাহলে এখানেও প্রশ্ন উঠতে শুরু করে গেল যে রাষ্ট্রপতি এত বড় একটা গরিমা যে পদের, সেখানে তার যে দপ্তর, তার যে সচিবালয়, তারা দু ধরনের উত্তর দিচ্ছে কেন? তাহলে কি রাষ্ট্রপতি পদ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে? তাহলে কি প্রধানমন্ত্রী 75 হলে তিনি রাষ্ট্রপতি পদে আসীন হবেন, বিভিন্ন তদন্ত থেকে বাঁচতে, এসআইটি থেকে বাঁচতে? সব মিলিয়ে এই উপরাষ্ট্রপতি নির্বাচন এর আগে এত নাটকবহুল কেউ দেখেনি। আর সেই খেলা যত সময় গড়াচ্ছে, যত এগিয়ে আসছে, ততই কিন্তু জমে উঠেছে। শুধু তাই নয়, একেবারে নীতিশ কুমার থেকে শুরু করে চন্দ্রবাবু নাইডু বা অন্যান্য শরিক দল, এমনকি বিজেপির অন্দরে যে কোন্দল, সেটাই বারবার প্রকাশ্যে আসছে। যা সামলাতে পারে কিনা এনডিএ, বিজেপি, সেটাই দেখার বিষয়। এবং অবশ্যই 9 তারিখ তা সামনে চলে আসবে যে কে পরবর্তী উপরাষ্ট্রপতি।